দেখো প্রিপারেশন অফ এটা ছিল হচ্ছে আমরা যে কনভার্সনটা করলাম এখানে আমরা বেসিক্যালি অ্যামোনোলাইসিস করেছি অ্যামোনোলাইসিস করেছি আমার যেই প্রবলেমগুলো যেগুলো থাকে অ্যামোনোলাইসিস করা হয় কিন্তু সেখানে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালকানল ফর্মেশন করা হয় কিরকম যেইতে আমাদের এরকম টাইপের দিয়ে দেওয়া হয় এরকম টাইপের দিয়ে দিল ধর দিয়ে বললো ফাইন্ড আউট এক্স এটা হচ্ছে প্রবলেম ফাইন্ড এক্স বলে দিল এখানে মাথায় রাখতে হবে যে যখনই আমি অ্যালকোহলকে ইউজ করছি তখন আমার এন্ড প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকানল অ্যালকানলকে জেনারেট করতে গেলে আমার দুটো ধরনের প্রোডাক্ট খুব দরকারি ঠিক আছে কি কি যখন আমি আরওএইচ দিয়ে ট্রিট করব আর এখানে অ্যামোনিয়া থাকবে একে যদি আমি অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে ট্রিট করি অ্যালুমিনিয়াম অক্সাইড at 400 ডিগ্রি সেলসিয়াস and 1 atmospheric pressure একে যদি ট্রিট করি তাহলে ও ফার্স্ট যেটা তৈরি করবে সেটা হচ্ছে RnH2 ফার্দার যদি আমি আবার আরওএইচ দিয়ে ট্রিট করি অর্থাৎ কিনা আরো অ্যালকোহল অ্যাডিশন হয় তাহলে তার ক্ষেত্রে প্রতিবার একটা করে হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হতে থাকবে এবার প্রশ্ন হচ্ছে এই যে অ্যালকানল তৈরি করছি মানে অ্যালকানল মানে কি আমি যদি এখানে অ্যালকোহলকে ইউজ করি তাহলে এখানে এটা তো ইজিয়ার প্রসেস এই ইজিয়ার প্রসেসটাকে ফলো না করে নর্মাল অ্যামোনোলাইসিস কেন করা হয় তার কারণ এটাকে ওপেন সিস্টেমে করা যায় না দিস রিঅ্যাকশন ক্যান নট বি পারফর্মড ক্যান নট be performed in an open system in open system ফলে এটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস হিসাবে ইউজ করতে পারি না কেন ওপেন সিস্টেমে করা যাবে না তার একটাই রিজন সেটা হচ্ছে যে এখানে তার একটাই রিজন যে এখানে যে এই জিনিসটা রয়েছে ওপেন সিস্টেমে করলে কি আরওএইচ কি ভোলাটাইল বাই নেচার ও যে ভোলাটাইল নেচার দেবে সেখানে কি হবে প্রথমেই যে প্রোডাক্টটা পাবো প্রাইমারি অ্যামাইন্স সেটার প্রোডাক্টিভিটি কমে যাবে কারণ অ্যালকোহলটা ভোলাটাইল হয়ে উড়ে যাবে ভোলাটাইল বলে ক্লিয়ার লিখে নাও প্রসেসটাকে ল্যাব প্রসেস হিসাবে ইউজ করা যেতে পারে কিন্তু কখনোই এই প্রসেসটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে আনতে পারবো না নেক্সট তারপরটা
এখানে লিখে রাখ Mendius reaction. Next part is Mendius reaction, যেটা আমরা করলাম অ্যালকোহল দিয়ে, ওটার মধ্যেই লিখে রাখ, ওটাই মেন্ডিয়াস রিয়াকশনই ছিল। এবার মেন্ডিয়াস রিয়াকশনের ক্ষেত্রে যেই জিনিসটা হয়, এখানে দু ধরনের সায়ানাইড ইউজ করা যায়। যদি আমাকে এরকম ধরনের কোনো একটা গ্রুপ দিয়ে দেওয়া হয়, যেখানে ধর আমাকে বেনজিন সায়ানাইড বা ফিনাইল সায়ানাইড দেওয়া হয়েছে, তাহলে তার ক্ষেত্রে মেন্ডিয়াস রিয়াকশন পসিবল। এখান থেকে যখন আমি মেন্ডিয়াস রিয়াকশন দেখব, দ্যাট উইল ফর্ম RNH2 হলো। এখানে কি হবে, RCH2NH2, এইটা প্রোডাক্ট তৈরি হবে। মানে আমাকে পরীক্ষার সময় অ্যাকচুয়ালি ধর যেইতে এই পরে এরকম টাইপের কিছু একটা দিল, এরকম দিয়ে এখান থেকে সায়ানাইড করে দিয়েছে ধর, তাহলে আমি কিচ্ছু করব না, প্রোডাক্টটাকে সেম রেখে দেব। এখান থেকে এখানে কটা হিপ আছে দেখব, সেম রেখে দেব। কি কন্ডিশন, Na(C2H5OH)। যখন এটা চেঞ্জ হবে তখন মাথায় রাখতে হবে এটাও CH2 দেবে, তার মানে আমার প্রোডাক্ট হিসাবে ওরা এরকম ভাবে দেবে। দেখ, একটা কার্বন যেটা ছিল সেটাও ইনক্লুড হয়েছে, দুটো পিক তৈরি করেছি, দুটো পিক তৈরি হয়েছে, রাইট। মেন্ডিয়াস রিয়াকশন থেকে প্রচুর কোশ্চেন্স আসে, নানান রকম ভাবে ফর্মেশনে দেয়। আর মাথায় রাখবো কি, এর ইল্ডটা সবসময় 50% হবে, 50% ইল্ড হবে। লিখে ভালো। হলে বলবে এটা। চলো নেক্সট ওয়ান। By reduction of oximes, কি ধরনের অক্সিম বলতে কোন কম্পাউন্ড গুলোকে বুঝবো? ধরো আর রয়েছে, RCHNOH, এই ফরমেশনটা রয়েছে। এই ধরনের ফরমেশনে যেহেতু অ্যালডিহাইড প্লাস অক্সিম রয়েছে, এই দুটো মিলে নাম হবে অ্যালডক্সিম। যখন অ্যালডক্সিমকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করব, এটার যে হাইড্রক্সিল গ্রুপ আছে, দিস ওয়ান উইল ফর্ম ওয়াটার। তার মানে কি, একে আমি দিয়েছি, এর সঙ্গে আমি 4H ইউজ করেছি, ধর 4টে হাইড্রোজেন ইউজ করেছি, তাহলে আর CH2NH2 তৈরি হবে, প্লাস রেস্ট যেটা থাকবে সেটা আমার 2H2 হয়ে বেরিয়ে যাবে, এই কম্বিনেশন থাকবে। এই অ্যালডক্সিমের ক্ষেত্রে যেই ধরনের রিয়াকশনস গুলো দেওয়া হয়, ধর এটা একটা খুব পপুলার কোশ্চেন থাকে এখানে, এটা তোকে দিয়ে দিল। ফর অ্যান এক্সাম্পল, দিস ইজ, এটা একটা অ্যালডক্সিম বলতে পারিস, অ্যালডক্সিমই কিন্তু, কারণ এখানে যেই জিনিসটা রয়েছে, দেখ আমি কিন্তু পুরো বেনজিনের স্ট্রাকচার কমপ্লিট করিনি, ঠিক আছে। আমাকে এটা দিয়ে দিল, এই অ্যালডক্সিমের সঙ্গে যদি আমাকে বলে দেয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বা জিজ্ঞেস করতে পারে কোন ধরনের প্রোডাক্ট,
তাহলে আমি এখান থেকে যেটা পাবো প্রোডাক্ট হিসাবে this will be my product. Clear? এইবার প্রশ্ন হচ্ছে বাদবাকি হাইড্রোজেনস XH2 যতগুলো হাইড্রোজেন ইউজড আপ হবে সেটার এগেইনস্টে বসিয়ে দেবো। দেখো the primary and the secondary amines generally forms an intermolecular hydrogen bond while the tertiary amines do not form the intermolecular hydrogen bond as a result primary and secondary amines show high boiling point than the tertiary amines and during aldoxym reaction primary and secondary amines form easily rather than the tertiary amine হয়েছে? চলো নেক্সট লেখো question how would you form cyclohexylamine by using cyclohexanone how would you form আমি কোশ্চেনটা লিখছি বলে দিয়েছে কোশ্চেনে যে প্রিপেয়ার বা হাউ উড ইউ ফর্ম লিখে রাখ প্রিপেয়ার cyclohexylamine from cyclohexanone এই একটা কোশ্চেন দিয়েছে আর একটা কোশ্চেন দিয়েছে যদি কিটক্সিম থাকে যদি কিটক্সিম থেকে তুমি কি প্রিপেয়ার করতে বলেছে সেকেন্ডারি অ্যামিন মাথায় রাখবো কিটো গ্রুপ যখন থাকবে তখন সেকেন্ডারি অ্যামিন তৈরি করা পসিবল রাইট তাহলে আগে প্রথমটা দেখে নি প্রথমটা আমাকে কি বলেছে সাইক্লোহেক্সানোন থেকে তৈরি করতে বলেছে তার মানে এটা সাইক্লোহেক্সানোনকে যদি আমি হাইড্রক্সিল অ্যামিন দিয়ে ট্রিট করি দিস ইজ হাইড্রক্সিল অ্যামিন দিয়ে ট্রিট করলে আমি একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড পাবো যেটার নাম হবে সাইক্লোহেক্সানোন
নন অ্যামিন হেক্সানোঅ্যামিন এই কম্পোনেন্টটা তৈরি করবে। সাইক্লোহেক্সানোঅ্যামিন বা আমরা এটাকে বলি অক্সিম বলতে পারি, সাইক্লোহেক্সানোক্সিম। এইবার এইটাকে যদি আবার তুই ভেবে দেখ যে যদি সোডিয়াম, আমরা এটাকে কি করব তখন সোডিয়াম প্লাস C2H5OH দেব, তাহলে এটা আমার একটা প্রাইমারি অ্যামাইনকে কনস্ট্রাক্ট করে দেবে প্লাস NH2। এটা একটা হতে পারে, এটা হলো আমার সাইক্লোহেক্সাইলামিন। নাও এবার বলি যে কিটক্সিম আছে, তার মানে সেটা অ্যালডক্সিম রিঅ্যাকশনের মতোই হবে কিটক্সিমটাও। এখানে কিটক্সিম যদি বলে আমি RCH ইউজ করলাম, এই পার্টিকুলার রিঅ্যাকশনে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই তাহলে আমার ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, এটা NH2 হয়ে যাবে, তখন কি হয়ে যাবে RCH NH2 এই ফর্মেশন, তার সঙ্গে জল বেরিয়ে যাবে। এটার করেসপন্ডিং এ আমাকে বোর্ডে বলছি জয়েন্টে ধর এরকম টাইপের কিছু দিল, তাদের ঘাবড়ানোর কিছু নেই। আমি জাস্ট এই যখনই তোদের প্রবলেম হবে তোরা কি করবি, এই টার্মিনাল এন্ড গুলো কার্বন বসিয়ে নিবি। NH2 এটা হবে আমার ফাইনাল প্রোডাক্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছিস কি বললাম? এইখানে রিডিউসিং এজেন্ট হিসাবে আরেকটা জিনিসকেও ইউজ করতে পারিস তোরা, NaBH4 কে ইউজ করা যেতে পারে। ওকে, এরকম প্রবলেম দিলে হয়ে যাবে তো? পারবি তো? নেক্সট পরেরটা লেখো, রিডাকশন অফ acid amines. Reduction of acid amines also lead to the formation of primary amines. Suppose acid amide দিচ্ছি, যদি অ্যাসিড অ্যামাইড ইউজ করি তাহলে RCONH2 এরকম গ্রুপ ইউজ করতে পারি। এক্সাম্পল হিসাবে আমরা অ্যাসিটামাইড ইউজ করলাম, যখন অ্যাসিটামাইড ইউজ করব একে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেব, RCH2NH2 ফর্ম করবে, তার মানে এটা কি হয়ে যাবে, CH3 হয়ে যাবে, রাইট? তার সঙ্গে ওয়াটার রিলিজ করবে। তাহলে এখানে যে কম্পোনেন্টটা আছে, সাপোজ ধর আমাকে একটা সাইক্লোহেক্সেনের কোনো একটা প্রোডাক্ট দিল, এরকম কিছু একটা দিয়ে দিল, তাহলে সিম্পল এখানে যে জিনিসটা করব, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেব /4H দেব, এখানে কার্বন কাউন্ট করব 1 2, এখান থেকে যেটা আছে এরকম আমার প্রোডাক্ট তৈরি হবে। তাহলে অ্যাসিড অ্যামাইড থেকেও সেম কাইন্ড অফ প্রোডাক্ট তৈরি করা যায়। নেক্সট ওয়ান লিখে রাখো, reductive amination
রিডাকটিভ অ্যামিনেশনের ক্ষেত্রে আমরা যেগুলো করি বেসিক্যালি রিডাকটিভ অ্যামিনেশন কাদের ক্ষেত্রে করা হয়? কার্বনিল কম্পাউন্ডসদের ক্ষেত্রে করা হয়। রিডাকটিভ অ্যামিনেশন সবসময় কার্বনিল কম্পাউন্ডস গুলোর ক্ষেত্রে আমরা করব। ঠিক আছে, সিম্পলি যদি দেখি, ধরো আমি RCHO নিয়েছি, তার সঙ্গে আমি অ্যামোনিয়া নিলাম, এই পার্টটুকুকে যদি আমি ডিহাইড্রেশন রিঅ্যাকশনে পাঠাই তাহলে ইট উইল ফর্ম অ্যালডিমিন। এটাও একটা অ্যালডিমিন ফর্ম করবে, অ্যালডিহাইড প্লাস অ্যামিন। তার মানে যদি আমার CHO থাকে, অ্যামোনিয়া দিলে জল বেরোবে H2O হয়ে, বাদ বাকি কন্টেন্ট এখান থেকে এটা ডাবল বন্ড হয়ে জুড়ে যাবে। একটা জিনিস বোঝার চেষ্টা কর, একটা সিম্পল লজিক তোদের বলি কিভাবে হচ্ছে। দেখ জিনিসটা, আমরা জেনারেলি কি অ্যালডিহাইডকে এরকম ভাবে আঁকি, এখানে একটা ডাবল বন্ড থাকে, রাইট? তাহলে যদি অ্যামোনিয়াকে ইউজ করি, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি, এটা আমার অ্যামোনিয়া, এখান থেকে দুটো আমি জল বের করে দিলাম, H2O বের করে দিলাম, তাহলে আমার দুটো ভ্যালেন্সি খালি হয়ে গেল না? তাহলে এই নাইট্রোজেনটা এখানে এসে আটকাবে, তাহলে এন্ড প্রোডাক্ট কি তৈরি হবে? সিম্পল অর্গানিকের রিঅ্যাকশন এইভাবেই ইমাজিন করব, তাহলে আর কোনো রকম ভুল হয় না। NH তৈরি হয়, এটা অ্যালডিমিন তৈরি করে দিল। দেখ এই ফর্মেশনেই আছে। ঠিক আছে, এর কতগুলো ইমপ্লিকেশনস আছে সেগুলো আমি বলবো, আগে এটা লিখে নাও। লেখো, ইন কেস অফ কেটোন দ্য রিডাকটিভ অ্যামিনেশন ফর্মস, ইন কেস অফ কেটোন দ্য রিডাকটিভ অ্যামিনেশন ফর্মস ketimine, reductive amination forms ketimine, which on further reduction, লিখে রাখ, which on further reduction gets reduced into primary amine. তার মানে যদি আমরা কোনো একটা কিটোনকে, ধর এরকম টাইপের একটা কিটোন কিছু দেওয়া হলো, ধর অ্যাসিটোফেনন দেওয়া আছে, দিস ইজ অ্যাসিটোফেনন। যখনই আমি অ্যাসিটোফেনন ইউজ করব, জাস্ট মাথায় রাখবো যে ওটার যে এন্ড প্রোডাক্টটা হবে সেটা একটা প্রাইমারি অ্যামিনের মতোই বিহেভ করবে, প্রাইমারি অ্যামিনই তৈরি করবে। তার মানে কি হয়ে যাবে, তাহলে এখানে এখানে দুটো ইমপ্লিকেশন আছে, একটুখানি লিখবো, আগে বোর্ডেরটা লিখে নাও তারপর বলছি। ইফ excess carbonyl compound is used, if excess carbonyl compound is used, it starts to form a secondary amine. মাথায় এই জিনিসটা ঢুকিয়ে নে যে যখনই এক্সেস কম্পোনেন্ট আমরা ইউজ করব, যেমন ওখানে দেখেছিলাম অ্যালকিল হ্যালাইডস গুলোর ক্ষেত্রে যদি এক্সেস কম্পোনেন্ট নিই, এক্সেস অ্যালকিল হ্যালাইড নিলে তাহলে তার ক্ষেত্রে আমি সেকেন্ডারি অ্যামিন টারশিয়ারি অ্যামিনকে কনভার্ট করতে পারছিলাম, মানে রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট ওগুলো পাচ্ছিলাম। এর ক্ষেত্রেও যদি আমি এক্সেস অ্যামিন দিই, এই এক্সেস কার্বনিল কম্পাউন্ড দিই, তাহলে কিন্তু আমি সেকেন্ডারি অ্যামিন পাবো। একটা এক্সাম্পল দেখ, in excess
of carbonyl compounds, তাহলে এর ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখতে পাবো কি কি, ধর আমাকে এই কম্পোনেন্টটা দিয়েছে CH3 CH2 NH2, একটা প্রাইমারি অ্যামিন তৈরি হয়েছিল। এর সঙ্গে যদি আমাকে আরো একটা ধর অ্যাসিটালডিহাইড দিয়ে দিল, তাহলে এখান থেকে জল বেরোবে, অ্যালডিমিন ডেজার্ট করবে, একে যখন তুই ফার্দার আবার রিডিউস করবি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে আর 4H দিয়ে, এক্সেস কিন্তু আমি বারবার বলছি, তার মানে তখন কিন্তু আমার এই কম্পোনেন্ট তৈরি হবে। মাথায় রাখবো এটা শুধুমাত্র এক্সেস কম্পোনেন্টস গুলোর ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। অ্যামিনের এই একটা সুবিধা আছে, প্রত্যেকটা রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি এক্সেস কম্পোনেন্ট দিই তাহলে আমি প্রাইমারি থেকে সেকেন্ডারি টারশিয়ারি দুটোই রেজাল্ট করাতে পারবো। ওকে, ক্লিয়ার? লেখো। হ্যাঁ, আমি লিখে দেবো ওখানে একদম বড় করে নোটিশ দিয়ে ইনভিটেশন কার্ড ছাপিয়ে সবাইকে পাঠিয়ে দেবো, চিন্তা নেই। ওই শুনে নিয়েছি ডোরা কি বলছে, এই ইয়াং বয়সে বাবা ছাড়া করে দেবে মনে হচ্ছে। চল লেখ। আচ্ছা, হাইড্রোলিসিস মেথড, বাই হাইড্রোলিসিস মেথড এর মধ্যে না দুটো সিনথেসিস আছে। এই দুটো প্রতিবার বোর্ডে হয় হফম্যান ব্রোমামাইড আসবে, হফম্যানস ব্রোমামাইড রিঅ্যাকশন ব্রোমিনামাইড তৈরি করবে, এটা একটা হতে পারে বোর্ডে আসে, আর 2 নম্বর গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস আসে। গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস, এই দুটোকে মাথায় রাখতে হবে। যদি হফম্যান ব্রোমামাইড সিরিজ করি তাহলে মাথায় রাখবো কি, প্রথম রিঅ্যাকশনটা হফম্যানস রিঅ্যাকশনটা আলাদা ছিল, এটা কিন্তু হফম্যান ব্রোমামাইড রিঅ্যাকশন, মানে এর মধ্যে ব্রোমিন ইনক্লুড হবে, ঠিক আছে? আগেরটাই কি ছিল, শুধুমাত্র অ্যামোনিয়া দিয়ে দেওয়া হয়েছিল, এখানে কিন্তু NaOH আর ব্রোমিন বা KOH আর ব্রোমিন ইউজ হবে। তাহলে অ্যামাইড আছে, এটা একটা অ্যামাইড, অ্যামাইডের সঙ্গে যদি আমি ব্রোমিন দিই প্লাস 4KOH নিই বা NaOH ও নিতে পারি, তাহলে আমার প্রাইমারি অ্যামাইন তৈরি হবে, 1 ডিগ্রি অ্যামাইন তৈরি হয়, তার সঙ্গে পটাশিয়াম ব্রোমাইড তৈরি হয় প্লাস K2CO3 প্লাস H2O তৈরি হয়। এইবার এই হফম্যান ব্রোমামাইডের রিঅ্যাকশনে এই পার্টটাকে যদি আমি উপরের পার্টটা এমনি মুছে দিলাম, সাপোজ একটা বিচ্ছিরি স্ট্রাকচার দিয়েছে, ধর এদিকে বেনজামাইড দিল, তার সঙ্গে একটা মিথাইলের স্ট্রাকচার দিয়ে দিল, এরকম একটা স্ট্রাকচার দিয়েছে, কিচ্ছু করবি না, জাস্ট নর্মাল অবস্থায় রেখে দিবি। যদি এটাকে ধর আমি আরো বাজে করে দিলাম, এরকম দিয়েছে, তাহলে রেজাল্টেন্ট হিসাবে প্লাস KOH দিয়েছি মানেই KBr বেরোবে প্লাস K2CO3 বেরোবে। K2CO3 কেন, এই যে কার্বনটা ছিল, কার্বনিল গ্রুপটা ছিল, এটা CO2 ফর্ম করে K2CO3 করে দেবে, হয়ে গেল H2O হয়ে গেল। এবার আসি মেন প্রোডাক্টের দিকে। মেন প্রোডাক্টে আমি কিচ্ছু করব না,
আর গ্রুপটার উপরে কি আছে সেই গ্রুপটার উপরে এই সরি, তাহলে এখান থেকে কি তৈরি হলো, আমার অ্যানিলিন তৈরি হবে, এটার নাম হয়ে যাবে মিথাইল অ্যানিলিন। কেন এখানে আমি একটা মিথাইল বলছি, ইথাইল অ্যানিলিন। ইথাইল অ্যানিলিন তৈরি করে দেবে। এটা হলো হফম্যান ব্রোমাইড সিনথেসিস। এবার আসবো গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। আগে এটা লেখো। তাহলে গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস এটাও একটা হাইড্রোলিসিস টাইপ অফ রিঅ্যাকশন। যখন গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস দেখবো, মাথায় রাখবো রিঅ্যাকশনটা শুরু হয় হচ্ছে থ্যালিক অ্যাসিড থেকে। ইট স্টার্টস ফ্রম থ্যালিক অ্যাসিড। তাহলে স্টেপস গুলো মাথায় রাখবো, রিঅ্যাকশনটা কঠিন নয়। এটা হলো থ্যালিক অ্যাসিড। তাহলে এই থ্যালিক অ্যাসিড থেকে প্রথমে H2O কে বের করে দেবো। তাহলে কি হবে, ওটা অ্যানহাইড্রাইড হয়ে যাবে। তাহলে কি নাম হয়ে যাবে তার, থ্যালিক অ্যানহাইড্রাইড। দ্যাট উইল বিকাম থ্যালিক অ্যানহাইড্রাইড। কিরকম থাকবে, এরকম কন্ডিশন তৈরি হবে। থ্যালিক অ্যানহাইড্রাইড থেকে, এটা স্টেপ 1, ঠিক আছে। একে যখনই আমি থ্যালিক অ্যানহাইড্রাইডকে অ্যামোনিয়া দিয়ে ট্রিট করব, যখনই কি হবে, অ্যামোনিয়া নেব, অ্যামোনিয়া দিয়ে ট্রিট করলে H2O বেরিয়ে যাবে। ও কি করবে, ওই অক্সিজেনটাকে রিপ্লেস করে দেবে, নাইট্রোজেন দিয়ে NH দিয়ে রিপ্লেস করে দেবে। একে আমরা বলবো থ্যালামাইড। একে আমরা বলবো থ্যালামাইড। যখন থ্যালামাইডকে KOH আর H2O দিয়ে আবার হাইড্রোলাইজ করব, এই H2O দিয়ে হাইড্রোলাইজ করব, H2O রিলিজ হয়ে যাবে, তখন যে N এর সঙ্গে হাইড্রোজেনটা ছিল সেই হাইড্রোজেনটা রিলিজ হয়ে যাবে, তখন এর নাম হয়ে যাবে পটাশিয়াম থ্যালামাইড। তখন এর নাম হয়ে যাবে পটাশিয়াম থ্যালামাইড। পটাশিয়াম থ্যালামাইডকে যখন আমি আবার ধর CH3X দিয়ে ডিনোট করলাম, কিংবা মিথাইল আয়োডাইড আর তার সঙ্গে পটাশিয়াম আয়োডাইড দিলাম, মিথাইল আয়োডাইড দিলাম, মিথাইল আয়োডাইড দিলে পটাশিয়াম আয়োডাইড রিলিজ হবে। পটাশিয়াম আয়োডাইড যদি রিলিজ হয়, তাহলে এখানে N এর সঙ্গে এবার কে রিলিজ হয়ে যাবে, পটাশিয়ামটা সরে যাবে, আর গ্রুপ ইন্ট্রোডিউস হবে। এইবার তুই কি করবি, এটাকে আবার জল দিয়ে হাইড্রোলাইজ কর। যখন এটাকে জল দিয়ে হাইড্রোলাইজ করব, সঙ্গে সঙ্গে এই আর গ্রুপটা এখান থেকে বেরিয়ে যাবে, RNH2 তৈরি করবে, আবার থ্যালিক অ্যাসিডটাকে তৈরি করে দেবে। তাহলে আর আমি এই উপরে লিখছি, হ্যাঁ, RNH2, এই অংশটুকু RNH2 তৈরি করবে, আর বাদ বাকিটা আবার থ্যালিক অ্যাসিড হিসাবে পুরোটাই পড়ে থাকবে। একে বলে গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। তার মানে কি, আমি থ্যালিক অ্যাসিডটাকে আবার রিটেন করে নিলাম। স্টেপস খেয়াল রাখবো,
এই স্টেপটাতে কোনো হিট ইউজ হয় না, জাস্ট হাইড্রোলাইজ হয় রুম টেম্পারেচারে। লিখে নাও, দিস ইজ গ্যাব্রিয়াল থ্যালামাইড সিনথেসিস। গ্যাব্রিয়াল থ্যালামাইড লেখা হয়ে গেলে বলবে। আরো কিছু কিছু রিয়াকশন ধর, যেমন ধর অ্যালকিল সায়ানাইড তো বলেছি আমরা, আইসোসায়ানাইড থেকেও হয়। সাপোজ অ্যালকিল আইসোসায়ানাইড ইউজ করছি, তাহলে একে যদি আমি জল দিয়ে হাইড্রোলাইজ করি, তাহলে আমি যেটা পাবো, কি পাবো? জল দিয়ে হাইড্রোলাইজ করবো ইন প্রেজেন্স অফ প্রোটিন, ইন প্রেজেন্স অফ পটাশিয়াম। তাহলে এর ক্ষেত্রে আমার যেটা তৈরি হবে, একটা অ্যামাইন তৈরি হবে আর ফর্মিক অ্যাসিড তৈরি হবে। মাথায় রাখবো এখানে প্রোডাক্ট হিসাবে অনেক সময় এখানে দিয়ে দেয় দিস ওয়ান ইজ এ, দিস ওয়ান ইজ বি, ফাইন্ড সি অ্যান্ড ডি। ডি ডেরিভেটিভটা অ্যাসিড ডেরিভেটিভ হবে অথবা অ্যাসিড হবে কোনো একটা। নাও যদি আইসোসায়ানাইড বলি, suppose I am using benzene isocyanide. Plus formic acid. Benzene isocyanide plus formic acid তৈরি করব। এখানে অ্যালকিলামিন ইউজ করব লিউকার্টস রিঅ্যাকশনে। অ্যালকিলামিন ইউজ করলে তার সঙ্গে আমাকে এর অ্যাসিডোসিস করার জন্য আমাকে ফর্মিক অ্যাসিডকে ইউজ করতে হবে। তাহলে রেজাল্টেন্ট হিসাবে আমরা এই প্রোডাক্টটা পাবো, প্লাস H2O তৈরি হবে আর CO2 রিলিজ হবে। একটা ছোট্ট এক্সাম্পল দেখি। সাপোজ আমার অ্যাসিটোফেনন দেওয়া হয়েছে, খুব পপুলার এক্সাম্পল হচ্ছে অ্যাসিটোফেনন। এই অ্যাসিটোফেননের সঙ্গে এই দুটো জিনিস যখন একসঙ্গে রিঅ্যাক্ট করবে না, এরা HCOO NH4+ তৈরি করে। তাহলে আমি সেটাকে লিখব, এটার নাম অ্যামোনিয়াম ফর্মেট। দাঁড়া ভুল হয়েছে। CH3 এখানে হবে, ওই বন্ডটা খুলে যাবে, গিয়ে অ্যামিনটা ঢুকে যাবে। এটা লেখো লিউকার্টস রিঅ্যাকশন আগে, তারপরে পুরোটা এই বাদ বাকি পার্টটা করছি। পড়াশোনা না করে ঘুরে বেড়াচ্ছে। চ লেখ। নেক্সট ওয়ান ইজ, এটা মুছে দিলাম। হ্যাঁ, কি বাকি আছে? শ্বেতা কি বললো একটা জানো? শ্বেতা বাকি আছে? আচ্ছা চলো লেখো রিটার্স রিঅ্যাকশন। এগুলো নেম রিঅ্যাকশনে খুব কাজে আসে, আনইউজুয়াল রিঅ্যাকশন, কিন্তু নেম রিঅ্যাকশনে অনেক হেল্প করবে পরীক্ষায়। রিটার্স রিঅ্যাকশন মাথায় রাখবো অ্যালকোহল থেকে হয়। পাশে এরকম করে নিজে অ্যানেকডোটস বানিয়ে নিবি, তাহলে সুবিধা হবে। ধর একটা টার্সিয়ারি অ্যালকোহল নিয়েছি 3 ডিগ্রি, একে যখনই হাইড্রোজেন সায়ানাইড অথবা সোডিয়াম সায়ানাইড দেব,
ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড H2SO4 তখন এটা একটা ইন্টারমিডিয়েট স্টেট তৈরি করবে। এই ইন্টারমিডিয়েট স্টেটটাকে আবার হাইড্রোলাইজ করলে আমি যেটা পাবো R3C এদিকে ফর্মেট আয়ন রিলিজ হয়। তাহলে যদি আমাকে CH3 হোল থ্রাইস দেয়, মানে আইসোপ্রোপানল দিল ধর, তাহলে আইসোপ্রোপানল বলছি আইসোবিউটানল দিল, ফাইনাল প্রোডাক্ট হিসাবে আমরা যেটা পাবো জাস্ট এটাকে রিপ্লেস করে দেবো, আর কিচ্ছু করবো না। লিখে ভালো। এখানে দুটো রিঅ্যাকশনকে দেখবো, একটা হচ্ছে স্মিথস রিঅ্যাকশন, পরের দিন তাহলে প্রপার্টি গুলো শুরু করে দেওয়া যাবে, এটা বুঝেছিস? একটা হচ্ছে স্মিথস রিঅ্যাকশন, আর এটা হচ্ছে কার্টিয়াস রিঅ্যাকশন। যখন স্মিথস রিঅ্যাকশন করব, কেমন ধর বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিডকে যদি নিই তার সঙ্গে অ্যামোনিয়া দেব, কনসেন্ট্রেটেড H2SO4 দেবো, তাহলে আমার অ্যানিলিন তৈরি হবে। আচ্ছা, এটাকে না N3H হবে, অ্যামোনিয়া নয়। যদি কার্টিয়াস রিঅ্যাকশন দেখি, তাহলে কার্টিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে সিম্পল CH3COCl দিলাম, প্লাস এর সঙ্গে সোডিয়াম অ্যাজাইড দেব। এটা যেমন কি ছিল হাইড্রোজেন অ্যাজাইড Z, এটা হ্যাঁ, এটা হবে সোডিয়াম অ্যাজাইড। একে দিলেই এখান থেকে NaCl রিলিজ করবে, এখানে একটা নাইট্রোজেন গিয়ে আটকাবে, N3 তৈরি হলো। একে আবার হাইড্রোলাইজ করব, তাহলে দুটো নাইট্রোজেন রিলিজ হয়ে যাবে, একটা নাইট্রোজেন পড়ে থাকবে, এখানেও কিন্তু প্রাইমারি অ্যামিনই তৈরি হবে। লিখে ভালো, সিনথেসিস পার্টটা শেষ। वापस आ गया तो আমাদের ক্লাসেস হবে। চল, এটা দিয়ে অনেকগুলো যেই নিটের পোর্শনের অনেক কোয়েশ্চেন্স থাকে, হ্যাঁ, কাইনেটিক ইন্টারপ্রিটেশন
অফ টেম্পারেচার। কালী পুজো কবে পড়েছো? 20 মানে কি বার? মানে সোমবার। ওই সোমবার হয়তো সকালে পড়াবো তাহলে। সকালে করিয়ে দেবো। এই অদ্রিজা, অতনু, কালী পুজোর দিন সকালে করাবো, হ্যাঁ ঠিক আছে। চ বুঝলি, আমি তো সব কিছু দেখেই ছেড়ে দিয়েছি। চ, লাইক the expression for gas, the expression for gas pressure developed relates to the pressure volume work, relates to the pressure volume work to the average kinetic energy, to the average kinetic energy। তাহলে একটা সিম্পল লজিক বোঝার চেষ্টা করি আগে এখান থেকে, কেন কথাটা বলছে। চ, এইখানে দেখ, কাইনেটিক ইন্টারপ্রিটেশন মানে কি, যদি একটা মলিকিউল মুভ করে, মলিকিউলটার ক্ষেত্রে এটা অফ করে দেবো। দেখ, একটা মলিকিউল যদি মুভ করে আর মলিকিউলটার ক্ষেত্রে যদি মাস m হয়, ভেলোসিটি v হয়, তাহলে তার কাইনেটিক এনার্জি আমরা জানি ½ mv², রাইট। এবার যখন অনেকগুলো মলিকিউল ঘুরছে, ধরলাম আমি n নাম্বার অফ মলিকিউলস আর দেয়ার, n নাম্বার অফ মলিকিউলস, তাহলে এর ক্ষেত্রে আমরা কাইনেটিক এনার্জি টোটাল বলতে পারি কি ½ mv² ইন্টু n, এখান থেকে বের করে নিতে পারি। এবার এই nটা যদি আমার অ্যাভোগাড্রোস নাম্বারের সঙ্গে ইকুয়াল হয়, তাহলে 6.023 ইন্টু 10⁻23। এই পার্টিকুলার জায়গা থেকে আমাকে যেটা ক্যালকুলেট করতে দিতে পারে, কাইনেটিক এনার্জির একটা ভ্যালু জুলে দিয়ে দিতে পারে। যদি একটা ভ্যালু জুলে দিয়ে দেয়, তাহলে কাইনেটিক এনার্জি এখানে ½ mv² ছিল ইন্টু n ছিল, একটার ক্ষেত্রে ভ্যালু যদি বের করতে হয়, তার মানে এটা কি হয়ে যাবে 2ke বাই, এখানে আমরা কি ধরবো mv², এইটা। এইবার যদি আমাকে ভেলোসিটি রিলেট করতে দেয়, তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটি রিলেট করতে গেলে প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, ভেলোসিটি v যদি ধরি, তাহলে কি v² ইজ ইকুয়াল টু 2ke বাই কি দাঁড়াচ্ছে m ইন্টু n। তার মানে যদি v বের করতে দেয় একটা সিঙ্গেলের ভেলোসিটি, একটা মলিকিউলের ভেলোসিটি যদি আমাকে বের করতে দেয়, তাহলে আমরা এটাকে 2ke বাই √2ke বাই m ইন্টু n করতে পারি। এটা একটু লিখে নাও, এই এক্সপ্রেশনটা কাজে আসবে, এক্ষুনি কাজে আসবে। যেখানে এক্সপ্রেশন অনুযায়ী একটা অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে ডিটারমাইন করছিলাম, এটাকে মুছলাম। অদ্রিজা, এবার কেমিস্ট্রিতে একটু মন দাও বাবা, এক্সপ্রেশনে, বুঝেছো? নাহলে মুশকিল হয়ে যাবে। সাপোজ ধর অ্যাভারেজ ভেলোসিটি যখন বলছিল, যেই সময়টাকে আমাকে অ্যাভারেজ ভেলোসিটি ডিনোট করেছে, সেই অ্যাভারেজ ভেলোসিটির জায়গাটাতে আমরা কি করেছিলাম, v² বার হলে যদি 3 ডাইমেনশনাল x y z বরাবর তিনটে ওয়েতে x y z তিনটে দিকে একটা মলিকিউলের মুভমেন্ট হতে পারে, তাই তো। এইবার 3 ডাইমেনশনাল ওয়েতে যদি মলিকিউলটা মুভ করে বা কোনো একটা পার্টিকেল মুভ করে, তাহলে তার এক্সপ্রেশন আমরা কি লিখবো, vx² বার প্লাস vy² বার প্লাস v
জেড স্কোয়ার বার, এইটুকু আমরা পড়েছিলাম, রাইট? যখন আমরা এর অ্যাভারেজ বের করতে গেছিলাম, অ্যাভারেজ বের করতে গিয়ে এক্সপ্রেশনে কি ড্র করেছিলাম? এফ অ্যাভারেজ আমাদের কি ছিল? এম ইন্টু এন ইন্টু ভি স্কোয়ার, এইটার টোটালটা নিয়েছিলাম ডিভাইডেড বাই 3L। কেন 3L? তিন দিকে ডিস্ট্রিবিউটেড হয়, তাই তো? এটা দিয়ে এক্সপ্রেশনকে আবার আমরা কি যদি আমরা প্রেসারকে ডিনোট করেছি, আগে প্রেসারটা বলে নিই তারপরে আমি ইয়েতে আসছি। কি রে ভাই, একটা তো কালি নেই কেন? যদি প্রেসার পি কে ডিনোট করা হয়, পি মানে কি ছিল রে? এফ অ্যাভারেজ বাই এ, ফোর্স পার ইউনিট এরিয়া, তাই না? তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া যদি ছোটবেলায় ক্লাস 9-এ পড়েছি, এবার এই ভ্যালুটা এখানে পুট কর, তাহলে কি দাঁড়ায়? এম ইন্টু এন ইন্টু ভি 3A বাই এল, রাইট? এই এক্সপ্রেশনটাকে আবার চেঞ্জ করা যায় আরেকটা ওয়ে দিয়ে। এই এক্সপ্রেশনটাকে চেঞ্জ করলে যদি এখান থেকে প্রেসারটাকে আমরা ডিনোট করতে যাই, তার মানে কি এম ইন্টু এন ইন্টু ভি স্কোয়ার বাই 3L ইন্টু এ, এতটা অবধি দিয়ে আমরা প্রেসারকে ডিনোট করতে পারি, তাই তো? কোনটা? ও সরি, এটা এ তো 1/a না, 3L ইন্টু এ হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা এখান থেকে প্রেসার বের করে নেবো। এইবার নেট ওয়ার্ক ডান হিসাবে টেম্পারেচারের সঙ্গে একটা রিলেশন আসবে, সেটা বের করবো। এটা একটু লিখে নে। এল তিনটে ডাইমেনশন অনুযায়ী লেন্থে যেটা কভার করছে, এ ইন্টু এল হলে তো একটা সাইডের লেন্থ হয়ে গেল। এবার 3L মানে হচ্ছে কি? তিনটে ডিস্টেন্স কভার করছে না, এল 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 অ্যাড করে দিলে 3L চলে আসছে, ঠিক আছে? চ এইবার লেখ পরেরটা। হ্যাঁ, এটা লিখে নাও। ইন টার্মস অফ অ্যাভারেজ ভেলোসিটি যদি বের করা হয়, তাহলে তার ক্ষেত্রে কি দাঁড়াবে? ধর তাহলে এর ক্ষেত্রে কি? P is equal to into half mv স্কয়ার বার। এবার এই যে প্রেসারে এই ভ্যালুটাকে লিখলাম, এটা কোথা থেকে নিয়ে এলাম আমি? অ্যাকচুয়ালি PV is equal to nRT থেকে। এই এক্সপ্রেশনটা কিভাবে এসছে? P মানে কি n বাই ভি, যদি ধরি n বাই ভি মানে হচ্ছে রো, তার মানে সেখান থেকে P is equal to রো ইন্টু RT করে দিতে পারি। ঠিক আছে, চলো 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 বসে পড়ো। খাওয়ানোর দিন একটাই, খাওয়ানোর দিন একটাই, সেটা সবার সাথে কথা বলে ডিসাইড করে তারপর একটা দিনেই মিটিয়ে দেবো সব। এরকম সময় সুযোগ নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ডিপিপিস। এই বর্ণাশ্রী, ডিপিপি ডিপিপি কটা হয়েছে? ঠিক আছে, চলো কথা বের করো। ফ্যান তো আছে, আরে ফ্যানটা খারাপ হয়ে গেছে, কালকে ফ্যান ছাড়াতে হবে। কে জানো, ঘুরছে না, কন্ডেন্সারটার জন্য বোধহয় হয়েছে। চল, হ্যাঁ আমি দেখছি চলছে না, আমি তো আজকে ঢুকলাম। আমি শনিবার দিন রাত্রিবেলা 1:30 নাগাদ ঢুকেছি, দিয়ে ঘরটা পরিষ্কার করে একটুখানি কিছু অফিসের মেল ফেলগুলো চেক করছিলাম। চেক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। পরের দিন দুপুরবেলা 3টের সময় উঠেছি ঘুম থেকে, মানে এত টায়ার্ড ছিলাম। টোটাল 6700 কিলোমিটার গাড়ি চালিয়েছি 18 দিনে। আমার ইয়ে দেখ, কাশ্মীর না লাদাখ, কাশ্মীর তো ছেড়ে দিই। আবার ওই লিখেছে ওয়ালপেপার, ওই ওটা রাখ ব্যাগে, চল হয়েছে।
এইবার যদি টেম্পারেচার ইন্টারপ্রিটেশন বের করতে চাই, তাহলে একটা মলিকিউলের ক্ষেত্রে মলিকিউলার এনার্জি চেঞ্জ হবে। একটা মলিকিউল যখন র্যান্ডম মুভমেন্ট করবে তার মধ্যে একটা ওয়ার্ক ডান হবে, তো যখন ওয়ার্ক ডান হবে তার মানে মলিকিউলটার টেম্পারেচার বাড়বে। তাহলে সেই সিস্টেমের মধ্যে যখন টেম্পারেচার ইনক্রিজ করছে সেটাকে কি এক্সপ্রেশন দিয়ে বের করব, ঠিক আছে? টেম্পারেচার কিভাবে ইনক্রিজ করে এগুলো তো করেই গেছিলি তুই, প্রেসারের সঙ্গে রিলেশন ওইগুলো তো করেইছিলি, কাইনেটিক থিওরি। পরের পার্টটা থেকে দেখ তাহলে বুঝতে পারবি। একটু লিখে রাখ, একটু লেখ। The expression for gas pressure developed in a random movement of molecule relates to the average molecular kinetic energy in comparison with the ideal gas law. It leads to an actual expression for the temperature. এইবার আমাদের ক্ষেত্রে কি বলেছিল, টেম্পারেচারের সঙ্গে রিলেশন বের করতে বলেছে। যখন আমি টেম্পারেচারের কথা বলছি, টেম্পারেচার এখানে মেনশন করছে, তখন অবভিয়াসলি পিভি ইজ ইকুয়াল টু যদি এনআরটি হয়, এইটা যদি চেঞ্জ হয় তাহলে এটার এক্সপ্রেশনটা কি হতে পারে? ধর তুই একটা কম্পোনেন্টকে, একটা মলিকিউলকে এখানে নিয়েছিস, রাইট? মলিকিউলটা প্রথমে ঠিকঠাক জায়গায় ছিল যখন টেম্পারেচার ছিল T1, নাও তুই এটাকে হিট করতে শুরু করলি, হিট করে ফাইনাল টেম্পারেচার দাঁড়ালো T2, তার মানে চেঞ্জ ইন টেম্পারেচার ΔT হলে T2 - T1। এর সঙ্গে কি হলো, মলিকিউলার র্যান্ডমনেসটা ইনক্রিজ করে গেল, মলিকিউলগুলো র্যান্ডমলি মুভ করতে শুরু করলো। তার মানে এই এক্সপ্রেশনটার জন্য টেম্পারেচার ইনক্রিজ হবে, T2 - T1 লিখতে পারি NR T2 - T1, এই এক্সপ্রেশন লেখা যায়। প্রশ্ন হচ্ছে এই যে এক্সপ্রেশনটা লিখছি T2 - T1, এখানে ভেলোসিটিটা কিভাবে ডিফার করছে? সেই যে আর অ্যাভারেজ ভেলোসিটি, আমরা যখন কোনো একটা মলিকিউলকে হিট করি মলিকিউলটার মধ্যে রেজাল্টেন্ট ওয়ার্ক ডান তৈরি হয়, তাই তো? আমি একটা মলিকিউল ধরলাম এরকম কন্ডিশনে আছে, মলিকিউলটা 0-তে রয়েছে। যখন হিট করছি ডিউরিং কন্ডাকশন, মলিকিউলটা একবার এই পজিশনে যাবে সুপার পজিশন, আর একবার ইনফ্রা পজিশন। সুপার পজিশন মানে হচ্ছে উপরের পজিশন। একবার মলিকিউলটা এখানে যাবে একটা ওয়ার্ক ডানের জন্য, আর একবার মলিকিউলটা যখন হিট ছাড়বে লিস্ট এই জায়গাটাতে আসতে পারে। তাহলে এই যে মুভ করছে এটা যদি নেট রেজাল্টেন্ট হয়, তাহলে এই নেট রেজাল্টেন্টটাকে আমরা যদি mx ধরে নিই, তাহলে আমার এখানে পটেনশিয়াল এনার্জি PE কত দাঁড়াচ্ছে, m × g × x, প্লাস মলিকিউলটার মুভমেন্টের সময় ওর কাইনেটিক এনার্জি দাঁড়াচ্ছে 12 mv²।
তাহলে যদি মলিকুলার এক্সপ্রেশনটাকে টোটাল এনার্জি দিয়ে ডিনোট করি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এই দুটোকে একসঙ্গে যদি ডিনোট করে আমাকে বের করতে দেয়, তাহলে আমি কি লিখবো? mgx প্লাস হাফ mv স্কোয়ার, এখান থেকে mm কমন নিয়ে নে, তার মানে gx প্লাস হাফ v স্কোয়ার। এইটা দিয়ে আমরা টোটাল এনার্জির একটা এক্সপ্রেশন বের করতে পারি, যেটা আমার অঙ্কে কাজে আসবে। ক্লিয়ার? লিখে হলো এটা এতটা। The temperature dependency can be drawn from the above equation, half mv square। এখান থেকে যদি টেম্পারেচারকে বলি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তার মানে টি কে যদি নিই, তাহলে এখান থেকে কি দাঁড়ায় রে? 3nr ইন্টু হাফ এমভি স্কোয়ার, তাই তো? দেখ টেম্পারেচারটাকে ডাইরেক্টলি আমরা পুট করে দিতে পারি। কেন? বলছে অ্যাজ দ্য কাইনেটিক এনার্জি for n mole of gases, সেটার এক্সপ্রেশন কি ছিল? যদি আমরা n ধরি, এখানে তুই একটা জিনিস দেখ, ছোট হাতের n কর, তাহলে কাইনেটিক এনার্জির এই এক্সপ্রেশনটা ছিল, এই কাইনেটিক এনার্জি ফর 1 মোল অফ গ্যাস কত ছিল? 3/2RT, রাইট? তাই তো? এটাকে 3/2RT ধরে নিয়েছিলাম কাইনেটিক এনার্জি হিসাবে। তাহলে এখান থেকে যদি আমাকে টেম্পারেচার বের করতে দেয়, তাহলে টেম্পারেচার মানে কি হবে? কে ই ইন্টু কি দাঁড়াবে? 2, তাই তো? বাই 3R। এইখান থেকে আমি টেম্পারেচারটাকে নিয়ে আসতে পারবো না? দেখ তো, আনতে পারি? চলো দেখো, ফর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, হ্যাঁ দাঁড়া আমি এটা বলে দিই। ফর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আমরা কোন এক্সপ্রেশনটা ইউজ করব? আগের যে এক্সপ্রেশনটা নিয়েছি সেখানেই কেই অ্যাভারেজ ইউজ করব। হয়ে গেল। এখানে আমরা কি করছিলাম? কেই ইজ ইকুয়াল টু, এটাকে দিয়ে আমরা 3/2RT ইউজ করছিলাম। এখানে যদি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে এটাকে 3/2KT ধরে নিতে পারবো ফর কাইনেটিক এনার্জি, রাইট? এখান থেকে যদি পুরোটাকে কনস্ট্যান্ট ধরে নিই উল্টো করে। ক্লিয়ার এত দূর? তাহলে এক্সপ্রেশন হিসাবে আবার যদি আমরা আরএমএস কে বের করি, VRMS দিয়ে বের করি, তাহলে এটা কি হয়ে যাবে? জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো। পিভি কি ছিল? পিভি ছিল বাই মোলার কনসেন্ট্রেশন পার মাস। ওই এদিকে তাকা, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ছিল, তো এখানে তো 3RT এক্সপ্রেশন ডেভেলপ হয়ে গেছিল আগের ইকুয়েশনটা। সেখান থেকে যদি কাইনেটিক এনার্জিটাকে বের করি, তাহলে আমরা এটাকে বাই m ইন্টু m করে বের করে নিতে পারবো। এবার একটা ছোট্ট অঙ্ক করি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চল। Used for filling helium, a tank used for filling helium, question lake, balloon has a tank used for filling helium has a volume of 0.3 meter cube and contains 2 moles of helium gas, and contains 2 moles of helium gas
at 20 degree Celsius, লেখো, লিখে দাও কোশ্চেন। at 20 degree Celsius assume it as ideal gas, এটাকে আইডিয়াল গ্যাস বিহেভিয়ারের মধ্যে বের করতে বলেছে। বলে দিয়েছে 1 নম্বর, ক্যালকুলেট টোটাল ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, মানে মলিকুলার মুভমেন্ট স্ট্রেট হলে কত হবে। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, দেখতে অঙ্কটা কঠিন, এটা এইচএসসি বাস্তা বা আইসিএসসি বোর্ডের অঙ্ক ছিল। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দিয়েছে ওর সাথেই, বলেছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, এই দুটোকে বের করতে বলেছে। যেই মেন 2018 কোশ্চেন ছিল, দুটো ভ্যালু দিয়ে অঙ্ক করতে দেবে। হ্যাঁ, আগে অঙ্কটা লিখে নাও। যদি কাইনেটিক এনার্জি বের করতে দেয় তাহলে 3/2 k ইন্টু টি করতে পারি, এই ফর্মুলা। আর এটাকে আমরা এই এক্সপ্রেশন দিয়ে ডিনোট করতে পারি 3/2, আরে আজকে ইঙ্কটা গন্ডগোল করছে, তার মধ্যে এনআরটি, এই ফর্মুলেশন দিয়েও ডিনোট করতে পারি। এই ফর্মুলেশন দিয়ে ডিনোট কর, দেখ প্রত্যেকটার এক্সপ্রেশন আছে, খালি ই এর কাছে ধরে নেবো হচ্ছে আর এর ভ্যালু ধরে নে, এটা 1 নম্বরের সলিউশন। আর এর ভ্যালু ধর 8.314। টেম্পারেচার কত বলে দিয়েছি তোদের, 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত ধরবো, 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত, প্লাস 273.15 কেলভিন, কেলভিনে কনভার্ট করে নেব। ইয়েস, যেই মানে সব অঙ্কে পয়েন্ট কি টোটালটা মাল্টিপ্লাই করে, হ্যাঁ ভেরি গুড, বের কর। তারপর কি করে 49.884 আসে, হয়নি তো, এন এর ভ্যালুটা তো 2 হবে, সেটা তো তুই ধরেছিস। 49 তো আসছে না, হয়নি, এক্সপ্রেশন ভুল আছে, তো ক্যালকুলেশন ভুল আছে। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেখি, মাল্টিপ্লাই করে দেখলে এই ভ্যালুটা আসার কথা, 7.3 আসবে। এবার নেক্সট টোটাল এনার্জি বের কর। এই টোটাল বলছি, অ্যাভারেজ এনার্জি লেখো, অ্যাভারেজ এনার্জি, অ্যাভারেজ করলে কত দাঁড়াবে, হ্যাঁ 3/2 k ইন্টু টি। কেটা কি কনস্ট্যান্ট ধরে নেবো, কে এর ভ্যালু 1.38। এবার সেকেন্ড পার্টে এটা মুছলাম, সেকেন্ড পার্টেরটা কত বেরিয়েছে বর্ণাশ্রী বলো, চুপচাপ হয়ে থাকে। সেকেন্ডটা কত বেরিয়েছে, 1.38 ইন্টু 10⁻⁻23। কে এর ভ্যালু যখনই দেবে অ্যাভারেজ কাইনেটিক এনার্জির ক্ষেত্রে এইটা ধরে নেব, ঠিক আছে। তাহলে এখান থেকে দুভাবে বের করা যায়, দেখ হাফ এমভি স্কোয়ার কে রিলেট করি আমরা কি 3/2 কেটি দিয়ে, তাই না। অ্যাভারেজ যখন বের করতে বলবে কে অ্যাভারেজ, এখানে কি এফ বার দিয়েছি তো, এম ভি বার, তো ভি বার মানে কি বলেছিলাম যে ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই বার স্কোয়ার প্লাস ভি জেড বার স্কোয়ার, তাই তো। তাহলে এখানে ওই ভ্যালুটা পুট করলে 3/2 কেটি আসে, একসঙ্গে অ্যাভারেজ ধরলে। কে এর ভ্যালু আমাকে বলে দিয়েছে, তাহলে কর 3/2 ইন্টু 1.38 ইন্টু 10⁻⁻23। টেম্পারেচার কিন্তু 293.15। বারবার বলছি, যদি টেম্পারেচার কনভার্সন না করিস আনসার আসবে না। কত বেরিয়েছে, 1.8
6 পয়েন্ট সামথিং আসবে। 3 একে 3, 3 দেড় 2, 6 পয়েন্ট সামথিং আসবে। দেখ তুই মাল্টিপ্লাই করে। চলে যাও। কোনটা রে? সুইং এ দেওয়া আছে ওর। সুইং করা আছে। এটাকে এখনো সারি, ওকে কালকে ফ্যানটা সারাতেই হবে সকালে। 6.0, তার মানে ঠিক আছে 6.06 তো। হ্যাঁ না 9 to the 19 নয় পাগল। তুই এরকম অঙ্ক করছিস কি রে ভাই? তাহলে এর ক্ষেত্রে কি হবে? For a particular molecule, দেখো there are three types of speeds. There are three types of speed which has physical importance in the molecular movement, which has physical importance in the molecular movement. এক নম্বর দিয়ে লেখো root mean square speed, root mean square speed or VRMS. root mean square speed বা velocity দিয়ে বলবে, speed or RMS, যেটাকে আমরা VRMS দিয়ে প্রুফ করি। ঠিক আছে, দেখো VRMS is equal to root over V square bar আবার আমরা আরেকটা জানতাম কি আগের ইকুয়েশনে VRMS রুট ওভার আমাদের কি যে বলে দিয়েছিল 3kT/m করেছিলাম না? এটা করেছিলাম তো। এটাকে যদি আমরা কনভার্ট করে লিখি তাহলে VRMS কে আমরা এই তিনটে এক্সপ্রেশন দিয়ে লিখতে পারি। দেখ মোলার মাস 2 নম্বর। 3 নম্বর এইটাকে আবার আমরা যদি দেখি এগেইন PV is equal to nRT, তাহলে ফর 1 মোল n এর ভ্যালু যদি 1 হয় তাহলে PV is equal to RT, তার মানে এটা দিয়ে এটাকে চেঞ্জ করা যায়। তাহলে VRMS is equal to PV/m, এটা দিয়েও বের করতে পারি। তিনটে এক্সপ্রেশন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তিনটে এক্সপ্রেশনকেই মনে রাখতে হবে। আবার একটা জিনিস দেখ, PV is equal to nRT বলেছি তাই তো, তাহলে P is equal to n/VRT, that is P is equal to rho into RT। তাহলে এখানে যদি আমি RT-র জায়গায় চেঞ্জ করি তাহলে RT মানে কি দাঁড়াচ্ছে রে? P/ρ দাঁড়াচ্ছে। এখানে চেঞ্জ করে দে, এক্সপ্রেশন কি দাঁড়াবে? RT-র জায়গায় এটাকে চেঞ্জ করে দে, তাহলে আরেকটা 4 নম্বর এক্সপ্রেশনও তুই পেয়ে যাবি। সেখানে VRMS will be equal to root over কত দাঁড়াবে? 3P/ρ, তাই তো। এটা একটা, এটা 4 নম্বর। এই চারটে এক্সপ্রেশন লিখে রাখ। একটা মিনিট দাঁড়া, আসছি।
হয়ে গেছে? হয়ে গেছে, ডান। পরের পার্টটা দেখ। মিন or average velocity of molecule or all the particles। রুট মিন স্কয়ার দিয়ে আমরা যতগুলো পার্টিকেল রয়েছে তাদের ইন্ডিভিজুয়ালকেও ক্যালকুলেট করতে পারি, আবার ওখান থেকে আমরা কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন থেকে এখানে এক্সপ্রেশনটাকে বের করতে পারি, কাইনেটিক এনার্জি থেকে ভেলোসিটিকে ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, চলো এবার লেখো অ্যাভারেজ। পরেরটা লেখো মিন অর অ্যাভারেজ ভেলোসিটি অর স্পিড। মিন অর অ্যাভারেজ ভেলোসিটি অর স্পিড। লেখো it is the mean of speed of, it is the mean or speed of, mean of speed of all the particles। ধর অনেকগুলো পার্টিকেল আছে, মাল্টিপল পার্টিকেল আছে, ঠিক আছে, অফ অল দ্য পার্টিকেলস, তাহলে এর ক্ষেত্রে আমরা ভি অ্যাভারেজ যদি ডিনোট করি তাহলে কি হবে, V1 V2, আমি ধরলাম ভি এন নাম্বার অফ মলিকিউলস আছে, তার মানে আমি এন দিয়ে ডিভাইড করব ভেলোসিটি, রাইট, অ্যাভারেজ যতগুলো নাম্বার অফ মলিকিউলস আছে। এইবার যদি আমরা ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন ল দিয়ে দেখি তাহলে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন ল এর এক্সপ্রেশন হবে সেই আগের মতোই, যেটা 3/2 কেটি ছিল এটা আরটি দিয়ে ডিসপ্লেস হয়ে যাবে, এই এক্সপ্রেশনটা একটু লিখে রাখ, তারপর আমি এক্সপ্রেশনের ডেরিভেশনে আসছি, যদিও লাগবে না ইয়ে ছাড়া, রো ভি অ্যাভারেজ এই তিনটে ওয়েতেই বের করা যায়। ঠিক আছে, এইবার 3 নম্বর যদি হয়, 3 নম্বর এক্সপ্রেশনের ক্ষেত্রে হ্যাঁ পাই, 3 নম্বর এক্সপ্রেশনে লেখো মোস্ট প্রবাবল ভেলোসিটি, আচ্ছা লিখে নাও,